আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন 25শে মে জমা দিতে সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে 1 মাস সময় চাইলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। আবেদনে প্রসিকিউশন জানায়, আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় নতুন একটি ভিডিও তাদের হাতে এসেছে, যা পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য তারা সময় চান। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যার 4 মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি আবদুল্লাহ হিল কাফি, এএসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, কনস্টেবল মুকুল, এসআই মালিক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এসি রাজেন চন্দ্র সাহা এবং নরসিংদী ছাত্রলীগ সদস্য রবিউল ইসলাম। যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত নেয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তারা এই গেজেট প্রকাশ করতে পারে বলে জানিয়েছেন তিনি। সকালে আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। তামজিদ সুমনের রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এ সংক্রান্ত গেজেট চ্যালেঞ্জ করে ওই বছর 3 মার্চ ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক। 4 বছর পর সেই মামলার রায়ে ভোটের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনাল। আর রোববার বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। তবে এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়নি বলে জানান আইন উপদেষ্টা। ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। তো নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না। তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেতেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে। এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়। মামলার জট কমানোর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে লিগ্যাল এইড সংস্থায় 40 ভাগ মামলা নিয়ে আসার চেষ্টা করা হবে। কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট খুব ছোট, ওদের নামই তো কম্পাউন্ডেবল। এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথম যেতে হবে লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনে। ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। এটা বাংলাদেশে বিচার প্রার্থী মানুষের জন্য একটা অনেক বড় একটা সুবিধা। এছাড়া যারা হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান উপদেষ্টা। যারা এমন মামলা করছে তাদের পরিচয় উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। শুধু আলোচনা নয়, চর্চা, অঙ্গীকার ও ঐক্যের মধ্য দিয়ে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলটি হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এসব কথা জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে 35টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। 19 দলের সাথে আলোচনা শেষ হয়েছে। 166টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থে নয়, দেশ জাতির স্বার্থে রাষ্ট্র সংস্কার প্রস্তাবগুলো এ সরকারের অধীনে কার্যকর ও বাস্তবায়ন করতে হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির
গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। স্বাধীন কমিশন গঠনে পুলিশ সংস্কার কমিশন আগ্রহ না দেখানোয় হতাশা ব্যক্ত করলেন আইজিপি বাহারুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান, গণ অভ্যুত্থানে প্রায় 1500 মামলা হয়েছে, যার 600টি হত্যা মামলা। ন্যায় বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব মামলায় নিরীহ কাউকে যেন গ্রেফতার বা হয়রানি করা না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাহিনীর পাশে থাকতে অনুরোধ জানান আইজিপি। পুলিশের পলাতক কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে বলেও তিনি জানান। নারায়ণগঞ্জের মাদ্রাসার ছাত্র সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে শুনানি শেষে আদালত থেকে বের করার সময় আনিসুল হকের উপর চড়াও হন ক্ষুব্ধ আইনজীবী ও স্থানীয়রা। এ সময় তাকে দ্রুত প্রিজন ভ্যানে তুলে নিরাপত্তা দেয় পুলিশ। আজ নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রীকে। পরে সোলাইমান হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে এজলাস থেকে বের করার সময় স্থানীয় জনগণ ও ক্ষুব্ধ আইনজীবীরা আনিসুল হককে কিল ঘুষি দিতে থাকে। পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে নিয়ে যায়। পুলিশ জানায়, গত 5ই আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হন হাফেজ সোলাইমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আনিসুল হক সহ 51 জনের বিরুদ্ধে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি। হজ যাত্রীদের জন্য সরকার লাব্বাইক নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অ্যাপ উদ্বোধন করেন। এই অ্যাপের মাধ্যমে হজ যাত্রীরা হজের যাবতীয় তথ্য পাবেন, এমনকি তাদের ফ্লাইট, আবাসন সংক্রান্ত তথ্যও লাব্বাইক অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন, হজ যাত্রীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারে, সেজন্য এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে যারা হজ পালন করতে ইচ্ছুক তারা যেন এখন থেকেই প্রয়োজনীয় তথ্য এই অ্যাপ থেকে নিতে পারেন, সে বিষয়ে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার আল জাজিরায় দেওয়া নির্বাচক বিষয়ক বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি। বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাব ভাসানী, পিপলস পার্টি ও আমজনতা পার্টির সাথে লিয়াজু কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময় ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচারণ করছে। ইতোমধ্যেই দেশের প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে তিনি জানান। লিয়াজু কমিটির বৈঠকে ন্যাব ভাসানী, পিপলস পার্টি, আমজনতা পার্টির নেতারা অংশ নেন। ষোলো বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকারও আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহানের উপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, মাওলানা আব্দুল সোবহানরা কখনো হারিয়ে যান না, তার ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত।
আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্টেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। সবাইকে এমন উদারতা, সাহসিকতা সঞ্চার করার আহ্বান জানান তিনি। যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে, জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে নারী বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন আদালত। গত 17 এপ্রিল এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত শুনানি শেষে মেঘনাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় অভিযোগ করা হয়, মেঘনা আলম, দেওয়ান সমীর সহ অজ্ঞাত 2-3 জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা নারীদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনৈতিক বা প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন। অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান এশিয়াটিকের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকিরের বিরুদ্ধে রাষ্ট্র নয়, একজন ব্যক্তি মামলা করেছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশিত হবে। সচিবালয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনেস্কোর স্বীকৃতি পুনরায় ফিরে পেতে আনন্দ শোভাযাত্রার নামে আবেদন করার কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণে এবার পহেলা বৈশাখ সফলভাবে উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টে যারা 1400 মানুষ খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন নিয়ে কোনো কথা হবে না বলেও তিনি জানান। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই উৎসবে আমন্ত্রণ পাওয়া 9 জনের যাতায়াত খরচ সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন তিনি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে সরকার। এজন্য বিদ্যমান জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন আয়োজিত পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরামে এসব কথা বলেন তিনি। পাকিস্তানি ব্যবসায়ীদের তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এই ফোরামের লক্ষ্য। দিনব্যাপী এই ফোরামে পাকিস্তানের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএ এবং পিআরজিএমইএ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।